নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 7-এর যে ইতিহাসের কোশ্চেনগুলি আছে সেগুলির সমাধান করব। তো দেখো বন্ধুরা, একের দাগে যে কোশ্চেনটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কি, কুলি কাহিনী নিবন্ধ প্রকাশিত হতো কোন পত্রিকা? সমাচার দর্পণ, দিগদর্শন, বেঙ্গল গেজেট, সঞ্জীবনী পত্রিকা। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে সঞ্জীবনী পত্রিকা। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি, নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন উইলিয়াম কেরি, আলেকজান্ডার ডাফ, রেভারেন্ড জেমস লং, উইলিয়াম জোন্স। তো এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি রেভারেন্ড জেমস লং। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি, 1857-এর বিদ্রোহে গ্রামের খবর আদান প্রদানের মাধ্যম ছিল রুটি, চিঠি, সংবাদপত্র, টেলিগ্রাফ। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো রুটি। পরে যে কোশ্চেনটি আছে দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে, গোয়ায়, মাদ্রাজে, লাহোরে। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে বোম্বাইতে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে কোশ্চেনে বলা হয়েছে কি, জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয় 1904 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো 1906 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদ তৈরি হয় 1906 খ্রিস্টাব্দে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, দুয়ের দাগে কী বলা হয়েছে দেখো, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ভারতে ডাক বিভাগের জনক কে ছিলেন? এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে লর্ড ডালহৌসি। বলছে ঠিক না ভুল, 1829 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি হয়, এটি 1856 খ্রিস্টাব্দে হবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। আত্মারাম পাণ্ডুরাঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে, জ্যোতিরাও ফুলে, বীরেশলিঙ্গম পান্তুলু। তো এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো জ্যোতিরাও ফুলে। পরে যে কোশ্চেনটি করা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে কি, কত খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। 3 নম্বরে যে কোশ্চেনটি আছে দেখো, এখানে বলা হয়েছে কি, রায়তওয়াড়ি বন্দোবস্তের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা এখান থেকে লিখবে, রায়তওয়াড়ি বন্দোবস্তের বৈশিষ্ট্য। তো তার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলটির পাশে থাকবে, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে যে, ভারতীয় কৃষকদের কাছ থেকে সঠিক পরিমাণে রাজস্ব আদায়ের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিভিন্ন অঞ্চলে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। 1820 খ্রিস্টাব্দে মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিতে এক নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত হিসাবে রায়তওয়াড়ি বন্দোবস্ত প্রবর্তিত হয়। এখানে শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, রায়তওয়াড়ি বন্দোবস্ত কোথায়, কত খ্রিস্ট? 1820 খ্রিস্টাব্দে মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিতে প্রথম শুরু হয়েছিল, প্রবর্তিত হয়। রায়তওয়াড়ি বন্দোবস্তের বৈশিষ্ট্য দেখো, বৈশিষ্ট্য কি, 1 নম্বর বৈশিষ্ট্য কী বলা আছে দেখো, রায়তওয়াড়ি বন্দোবস্তে সরকার কৃষক বা রায়তদের কাছ থেকে সরাসরিভাবে রাজস্ব নিত। প্রকৃতপক্ষে এই ব্যবস্থার ফলে স্থানীয় জমিদারদের পরিবর্তে কৃষক সমাজ ঔপনিবেশিক সরকারের অধীনে চলে যেতে থাকে। রায়তওয়াড়ি 2 নম্বরে বলেছে, রায়তওয়াড়ি বন্দোবস্তে রায়ত বা কৃষকদের জমির স্বত্ব পেলেও মালিকানা তাদের ছিল না। নির্দিষ্ট খাজনা দেওয়ার বিনিময়ে 20 বা 30 বছরের জন্য জমি ভোগ করার অধিকার পেত তারা। এই কোশ্চেনের অ্যান্সারটা এই পর্যন্তই। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে, তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেন? তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে।
যে তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেন। তিতুমির স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। তাহলে তিতুমির কার কার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল? স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠন। এই জন্য তিনি অত্যাচারী কৃষকদের সংগঠিত করেন, অর্থাৎ একত্রিত করলো। বারাসত অঞ্চলের নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা বানিয়ে নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন। তার ভাগিনেও গোলাম মাসুমকে প্রধান সেনাপতি ও অনুগামী মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভা নামকরণ কেন করা হয়? এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। তো দেখো এখানে দেওয়া আছে বঙ্গভাষা সভা প্রকাশিকা সভা নামকরণ কেন করা হয়। দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, কালীনাথ রায়চৌধুরী 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করেন। বঙ্গভাষা প্রকাশিকা সভার নামকরণ, এই সভা প্রতিষ্ঠাতাগণের সব সদস্যই বাংলাভাষী জমিদার ছিলেন। তারা নিজ শ্রেণীর দাবি ও জাতীয়তাবাদী ভাবধারা বাংলা ভাষার মাধ্যমে প্রচার করতে চেয়েছিলেন। এই সমস্ত কারণে জন্য এই সভার নামকরণ করা বঙ্গভাষা প্রকাশিকা সভা হয়। পরে যে কোশ্চেনটি আছে দেখো, এখানে বলা হয়েছে নারী শিক্ষা আন্দোলনে পণ্ডিতা রামাবাই এর অবদান কী ছিল? নারী শিক্ষা আন্দোলনে পণ্ডিতা রামাবাই এর অবদান কী ছিল? তো দেখো বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখবে। পণ্ডিতা রামাবাই ভারতের নারী শিক্ষা প্রসারে তার অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন। স্মরণীয় হওয়ার কারণ, রামাবাই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাচীন ভারতীয় শাস্ত্রে তার যথেষ্ট জ্ঞান ছিল। তিনি এক শূদ্রকে বিয়ে করে সমাজে প্রচলিত জাতিভেদের বাধাকে নাস্যাৎ করেছিলেন। তিনি বিধবা অবস্থায় ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন। তিনি বিধবা মহিলাদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। সমকালীন সমাজ ব্যবস্থায় তিনি ছিলেন জ্বলন্ত প্রতিবাদ। নারী শিক্ষার প্রসারে তার বিশিষ্ট ভূমিকা ছিল। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কী? এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধু, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখানে করবে। ভারতে বড়লাট লর্ড রিপনের আমলে তার আইন সচিব ইলবার্ট রচিত বিলকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল তা ইলবার্ট বিল আন্দোলন নামে পরিচিত। ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব হল ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা উপলব্ধি। এই আন্দোলনের ফলে ভারতীয়রা ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল। কারণ ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ইলবার্ট বিল আন্দোলনে ইউরোপীয়রা সাফল্য লাভ করেছিল। জাতিবিদ্বেষের বহিঃপ্রকাশ, ইউরোপীয়রা যে ভারতীয়দের সমমর্যাদা দিতে রাজি নয় তা আবার প্রকাশিত হয়েছিল। এর ফলে ইউরোপীয় ভারতীয়দের মধ্যে জাতিবিদ্বেষ বৃদ্ধি পেয়েছিল। পরে যে পয়েন্ট আছে দেখো, ভারতীয়দের জাতীয়তাবোধের বিকাশ, ইলবার্ট বিল আন্দোলনের ফলে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল। আন্দোলন পরিচালনায় তহবিল গঠনের প্রয়োজনীয়তা, ইলবার্ট বিল আন্দোলনের সময় ইংরেজরা প্রায় 1 লক্ষ টাকা সংগ্রহ করে আন্দোলন পরিচালনা করেছিল। এর থেকে ভারতীয়রা পরবর্তীকালে অর্থ তহবিল গঠন করে আন্দোলন পরিচালনা করতে শিখেছিল।
ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার ইলবার্ট বিল আন্দোলনের গুরুত্ব সম্পর্কে বলেছেন, ইলবার্ট বিল আন্দোলন ছিল ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে ভারতে রেলপথ নির্মাণের ক্ষেত্রে গ্যারান্টি ব্যবস্থার ভূমিকা লেখো। এই কোশ্চেন আনসারটা তোমরা এখান থেকে করবে। তো দেখো বন্ধুরা, এই কোশ্চেন আনসারটা তোমরা এখানে করবে। 1825 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের স্টকটন থেকে ডার্লিংটন পর্যন্ত প্রথম রেলপথ চালু হয়। কিছু কিছু অসুবিধার জন্য ভারতের রেলপথ নির্মাণ কার্যে দেরি হয়। শেষ পর্যন্ত 1853 খ্রিস্টাব্দে ভারতের বোম্বাই থেকে স্থানেশ্বর পর্যন্ত 21 মাইল রেলপথ চালু হয়। এই রেলপথ নির্মাণের ক্ষেত্রে গ্যারান্টি ব্যবস্থা বিরাট ভূমিকা নিয়েছিল। গ্যারান্টি ব্যবস্থা হলো নিশ্চয়তা দান। ভারতের রেলপথ নির্মাণের ক্ষেত্রে ইংল্যান্ডের বেসরকারি কোম্পানিগুলির সঙ্গে ভারত সরকারের চুক্তি হয়েছিল। এই চুক্তির শর্ত অনুসারে রেল কোম্পানিগুলির বিনিয়োগ করা পুঁজির উপর 5% মুনাফা বা লাভের নিশ্চয়তা দেয়া হয়। একেই গ্যারান্টি ব্যবস্থা বলা হতো। শর্তাবলী। গ্যারান্টি ব্যবস্থার শর্তাগুলি ছিল 5% মুনাফা। ভারত সরকার ইংল্যান্ডের বেসরকারি রেল কোম্পানিগুলিকে তাদের বিনিয়োগ করা পুঁজির উপর 5% মুনাফা গ্যারান্টি দিয়েছিল। স্থির হয়েছিল, যদি মুনাফার পরিমাণ 5%-এর কম হয় তাহলে ভারতীয়দের রাজস্ব থেকে তার পূরণ করতে হবে, আর যদি মুনাফার পরিমাণ 5%-এর বেশি হয় তাহলে সেই বর্ধিত অংশ ভারত সরকার ও রেল কোম্পানিগুলির মধ্যে সমহারে ভাগ হবে। লিজ ব্যবস্থা। গ্যারান্টি ব্যবস্থার একটি অংশ ছিল লিজ ব্যবস্থা। বলা হয়েছিল রেল কোম্পানিগুলি ভারতের যেসব জমিতে রেলপথ নির্মাণ করবে তা 25 বা 50 বছর পর তারা বিক্রি করতে পারবে। এজন্য তারা 6 মাস আগে নোটিশ দেবে। আবার 99 বছর পর ভারত সরকার সমস্ত জমিগুলি বাজেয়াপ্ত করতে পারবে। বিনিময় ক্ষতি। ইংল্যান্ডে বেসরকারি রেল কোম্পানিগুলি সরাসরি ভারতে টাকা আনতো না। তারা ব্যাংক অফ ইংল্যান্ডের পাউন্ড জমা দিত আর ভারত থেকে টাকা তুলত। সে সময় পাউন্ড ও টাকার বিনিময়ের জন্য প্রতি টাকায় 2 পেন্স লোকসান হতো। এই লোকসান গ্যারান্টি ব্যবস্থার শর্ত হিসেবে ভারতীয় রাজস্ব থেকে পূরণ করা হতো। এছাড়া রেল কোম্পানিগুলিকে বিনামূল্যে জমি দেওয়া হতো। ভারত সরকার কিছু রেলপথ নিজ উদ্যোগে নির্মাণ করেন। তারপর আবার গ্যারান্টি ব্যবস্থার 3/1 ও 2% ফিরে আসে, অর্থাৎ 3.5% ফিরে আসে, অর্থাৎ 3.2% বা 3.5% ফিরে আসে। মূল্যায়ন। ভারত সরকার চড়া মূল্য দিয়ে পুঁজি আমদানি করে রেলপথ নির্মাণ করে। সুবিধা হলেও তাতে অসুবিধা ছিল অনেক। বস্তুত ভারতবাসীর স্বার্থে নয়, ইংল্যান্ডের স্বার্থেই এই রেলপথ নির্মিত হয়েছিল। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলছে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। তো দেখো বন্ধুরা, সাঁওতাল বিদ্রোহের কারণটা তোমরা এখানে লিখবে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসননীতির বিরুদ্ধে ভারতের যেসব উপজাতি বিদ্রোহ ঘটে, সাঁওতাল বিদ্রোহ ছিল তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কারণ। সাঁওতাল বিদ্রোহের দুটি প্রধান কারণ হলো মহাজনদের শোষণ। সাঁওতালদের সুদের বিনিময়ে টাকা ধার দেওয়ার জন্য দামিনীকোহ অঞ্চলে ধূর্ত ও অর্থলোভী মহাজনদের আগমন ঘটেছিল। সাঁওতালরা তাদের অভাবের সময় মহাজনদের কাছে ঋণ নিত।
এবং মহাজনদের ঋণের জালে জড়িয়ে পড়ত। মহাজনেরা 50% থেকে অর্থাৎ 50% থেকে 500% পর্যন্ত সুদ আদায় করত এবং বংশ পরম্পরা এই ঋণ শোধ করতে হতো। এই মহাজনদের শোষণ থেকে মুক্তির আশায় সাঁওতালরা বিদ্রোহ হয়েছিল। সরকারি কর্মচারীদের অত্যাচার। সরকারি কর্মচারীগণ সরল পান সাঁওতালদের বিভিন্নভাবে অত্যাচার করত। তারা সাঁওতালদের হাঁস, মুরগি, ছাগল প্রভৃতি কেড়ে নিত এবং পুরুষ ও নারীদের উপর অত্যাচার করত। উপরোক্ত কারণগুলি সাঁওতালদের বিক্ষুব্ধ করে তোলে। তারপর সিধু কানহুর নেতৃত্বে ভাগনাটিহির মাঠে জমায়েত থেকে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। তো এই বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব কী ছিল দেখো। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হয়েছিল, তবে এই বিদ্রোহের ফলে সাঁওতাল পরগনা জেলা গঠন। সাঁওতাল বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার সাঁওতাল এলাকাগুলি নিয়ে সাঁওতাল পরগনা জেলা গঠন করে। 2. মহাজনদের শোষণের উপর নিষেধাজ্ঞা জারি। ব্রিটিশ সরকার সাঁওতালদের এলাকায় দিকু মহাজনদের বসবাস নিষিদ্ধ করে এবং মহাজনদের সুদের হারও নির্দিষ্ট করে দেয়। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে কি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা সমালোচনামূলক বিশ্লেষণ করো। তোমার কি মনে হয় হিউম না থাকলেও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হতো? তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখান থেকে করবে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যালান অক্টাভিয়ান হিউমের বিশেষ ভূমিকা ছিল। যদিও অনেক ঐতিহাসিক তা স্বীকার করে না, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা সমালোচনামূলক বিশ্লেষণ। উইলিয়াম ওয়েডারবার্ন হিউমের জীবনী গ্রন্থে বলেছেন যে হিউম এর উদ্যোগেই জাতীয় কংগ্রেস সৃষ্টি হয়েছিল। তার এই তত্ত্বকে অনেকে কংগ্রেস প্রতিষ্ঠার অতিকথন বলে মনে করেন। তবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা যে একেবারে ছিল না তা নয়। প্রথমত, হিউম ছিলেন উদার মনস্ক। তিনি চেয়েছিলেন এমন একটি রাজনৈতিক সংগঠন গড়ে উঠুক যা ভারতীয়দের স্বার্থ রক্ষা করবে। দ্বিতীয়ত, তখন ভারতীয়দের মধ্যে ব্রিটিশ বিরোধিতার প্রবণতা বেড়েছিল। নানা ঘটনার মধ্যে তার প্রকাশও ঘটেছিল। মূলত ভারতীয়দের অসন্তোষ থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করাই ছিল হিউমের অন্যতম উদ্দেশ্য। হিউম ব্যতীত জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। হিউম যদি উদ্যোগ নাও নিতেন তবুও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হতো বা জাতীয় কংগ্রেসের মতো একটি সংগঠন গড়ে উঠত, কারণ এই রকম একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠার পটভূমি আগে থেকেই তৈরি হয়েছিল। প্রথমত, কলকাতা, বোম্বাই, মাদ্রাজ সহজে শিক্ষিত ভারতীয়রা নানান রাজনৈতিক উদ্যোগ নিয়েছিল এবং তারা একজোট হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছিল। দ্বিতীয়ত, 1867 থেকে 1883 খ্রিস্টাব্দের মধ্যে নানান প্রকার প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছিল। সরকারের আয়কর নীতি ও বৈষম্যমূলক আয় ব্যয়, সংবাদপত্রের স্বাধীনতা, আইন সংক্রান্ত প্রতিষ্ঠানে ভারতীয়দের মর্যাদা বৃদ্ধি প্রভৃতি বিষয়ে ভারতীয়রা একজোট হয়ে আন্দোলন করেছিল। তৃতীয়ত, তখন ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলন আঞ্চলিকতা বোধ পেরিয়ে অনেক বেশি জাতীয়তাবোধে উন্নীত হয়েছিল। সেই সময় প্রতিবাদ আন্দোলনগুলি প্রধানত প্রেসিডেন্সি শহরগুলির গণ্ডি ছাড়িয়ে পাটনা, কানপুর, আলিগড়, অমৃতসর, লাহোর প্রভৃতি প্রাদেশিক শহরে ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ বলা যায় ভারতের তৎকালীন পরিস্থিতিতে জাতীয় কংগ্রেসের মতো একটি সর্বভারতীয় সংগঠন এমনি গড়ে উঠত। তবে হিউমের উদ্যোগে এই সংগঠনের প্রকাশ ত্বরান্বিত হয়েছিল, এই কথা অনস্বীকার্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের যে সেটটি আছে আমরা পরের ক্লাসে সমাধান করে দেবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলটির পাশে থেকো।